এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 11-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এখানে দেখো দুটো তোমাদের টপিক আলাদা, একটা হচ্ছে কস্টিং, একটা হচ্ছে ট্যাক্সেশন। এই সাবজেক্টের পার্ট এ ডিল করছে কস্টিং নিয়ে, তাই জন্য দেখো অ্যাব্রিভিয়েশনের শুরুটাও হয়েছে সিএস দিয়ে, এবং পার্ট বিতে রয়েছে ট্যাক্সেশন, দ্যাট ইজ টিএক্স। আমরা আজকে পড়ব পার্ট বি ট্যাক্সেশন। তার ফার্স্ট ইউনিট মানে তোমাদের বই অনুযায়ী ইউনিট 1.1-এ আছে আমাদের ইন্ট্রোডাকশান। কিন্তু পড়া শুরু করবার আগে আমরা জেনে নেব আমাদের কোন বই ফলো করতে হবে। যারা বাংলা ভার্সনে লিখবে তাদের জন্য বসু নায়কের একাদশ শ্রেণীর পরিব্যয় হিসাববিদ্যা এবং আয়করের রূপরেখা এই বইটি ফলো করা হয়, কারণ এটা তোমাদের অ্যাজ পার সিলেবাস এবং সমস্ত টপিককে কভার করছে। কিন্তু যারা ইংলিশ ভার্সনে পড়বে তাদের কিন্তু সেরকম কোনো স্পেসিফিক বই এখনও অ্যাভেলেবেল নেই। বসু নায়কের ইংলিশ ভার্সন থাকলে সেটা কিনতে পারো, এছাড়া টেক্সম্যানের যে কোনো বই তোমরা ফলো করতে পারো, বা ট্যাক্স রিলেটেড যে কোনো আর্টিকেলস যেগুলো অনলাইন বা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সেখান থেকেও কিন্তু তোমরা এই বিষয়গুলো পড়তে পারো। তাহলে আমরা এবার পড়া শুরু করবার আগে জেনে নেব আমাদের সিলেবাসে কি কি রয়েছে। আমাদের সিলেবাস অনুযায়ী তাতে ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশান। এটার আবার 3টে ভাগ রয়েছে, মানে ফার্স্ট পার্টে আমরা পড়ব ইন্ট্রোডাকশান, যার মধ্যে আমাদের রয়েছে আ ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স। এই ইউনিট 1-এরই আবার সেকেন্ড ইউনিট মানে 1.2-এ আমরা পড়ব বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনিশনস। সেখানে আমাদের পড়তে হবে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসি, পার্সন, সোর্সেস অফ ইনকাম, হেডস অফ ইনকাম, গ্রস টোটাল ইনকাম অ্যান্ড টোটাল ইনকাম। এবং এর লাস্ট পার্টে আমাদের রয়েছে মানে 1.3-তে রয়েছে ইনকাম হুইচ ডোন্ট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। এই 3টে মিলে আমাদের একটা ইউনিট। এবার থার্ড ইউনিটের আন্ডারে আমরা কি কি পড়ব? থার্ড ইউনিটের আন্ডারে আমরা পড়ব রিসিটস বাই আ মেম্বার অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর HUF, শেয়ার অফ প্রফিটস ফ্রম আ পার্টনারশিপ ফার্ম, sums received under life insurance policy, daily allowances to MPs and MLAs, awards, income of a local authority, income from dividend, income from units, long-term capital gains from transfer of equity shares or unit. এবারে আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন। মনে রাখবে আমি এখানে যে মার্কস ডিভিশনের কথা উল্লেখ করছি সেই মার্কস ডিভিশনটা কিন্তু ইউনিট 1-এর, মানে আমরা ইউনিট 1-এর আন্ডারে যে 3টে আরও সাব ইউনিট পড়েছি ওই 3টে সাব ইউনিট মিলে কিন্তু আমি তোমাদের এখানকার মার্কসটা বলছি। এখানে তোমাদের আসবে 6টা প্রশ্ন 1 মার্কের এবং একটা প্রশ্ন 4 মার্কসের, তার মানে তোমাদের টোটাল মার্কস অ্যালোটেড হচ্ছে 10। আজকে আমরা শুরু করব ইউনিট 1.1-এর ইন্ট্রোডাকশান, যেখানে আমরা বুঝতে চেষ্টা করব প্রথমেই ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে দেখে নিই ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা। ইনকাম ট্যাক্স মিন্স দ্য ট্যাক্স হুইচ ইজ ইম্পোজড অন দ্য ইনকাম অফ আ পারসন ইজ নোন অ্যাজ ইনকাম ট্যাক্স। মানে খুব সহজভাবে বলতে গেলে একজন পার্সনের ইনকামের ওপর যে ট্যাক্সটা আমরা আরোপ করে থাকি তাকেই আমরা বলে থাকি ইনকাম ট্যাক্স। The term income has not been clearly stated in the Income Tax Act. Generally, the sum of money which a business or an individual receives in exchange of goods and services is termed as income. তাহলে কি বলছে, সাধারণভাবে ইনকাম ট্যাক্স অ্যাক্টে ইনকামের কিন্তু কোনো ডেফিনেশন দেওয়া হয়নি। তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছে, সাধারণভাবে কোনো বিজনেস ইউনিট বা কোনো ইন্ডিভিজুয়াল তার পণ্য এবং সেবা বিক্রয়ের মাধ্যমে যে টাকা উপার্জন করে তাকেই আমরা বলে থাকি ইনকাম। এবারে আমরা একটা কেস স্টাডি দেখে নেব। কমিশনার অফ ইনকাম ট্যাক্স বেঙ্গল ভার্সেস শ ওয়েলেস অ্যান্ড কোম্পানি লিমিটেড মামলায় বলা হয়েছিল যে নির্দিষ্ট উৎস বা উৎসসমূহ থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিয়মিতভাবে আশা করা যেতে পারে
এরকম নিয়মিত অর্থের আগমনকে আয় বলে। মানে একটা খুব সহজ উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, আমাদের বাড়িতে যারা সার্ভিস হোল্ডার তারা একটা এন্ড অফ দ্য মান্থ স্যালারি পেয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা মাসের শেষেই তারা স্যালারি পাচ্ছেন। সুতরাং তারা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের কাছে অর্থের আগমন ঘটছে। নেক্সট, তারা কোথা থেকে স্যালারি পাচ্ছেন? তারা যে অর্গানাইজেশনে এমপ্লয়িজ সেখান থেকে তারা স্যালারি পাচ্ছেন। তার মানে তাদের সোর্সটা হচ্ছে স্পেসিফিক। তাই জন্য এখানে দেখো বলা হয়েছে যে নির্দিষ্ট উৎস। এরপরে আরও একটা কথা বলা হয়েছিল, নির্দিষ্ট উৎস সমূহ। তার মানে সোর্স যে সবসময় একটা হবে সেটা কিন্তু নয়, মোর দ্যান ওয়ান সোর্সেস থেকেও যদি ইনকাম হয় এবং সেটা সার্টেন টাইম পিরিয়ডের গ্যাপে গ্যাপে হতে থাকে, তাহলেও কিন্তু আমরা তাকে ইনকামই বলবো। আর একটা উদাহরণ নিই, যেমন মনে করি আমার একটা বাড়ি আছে, তাহলে আমি সেই বাড়িটা ভাড়া দিয়েছি, তাহলে বাড়ি ভাড়া বাবদ আমি রেন্ট পাবো। সেই রেন্টটাও কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের গ্যাপে গ্যাপেই পাবো। সুতরাং আমাদের নির্দিষ্ট সময়ের গ্যাপে আমার কাছে অর্থের আগমন ঘটছে, এবং যেখান থেকে অর্থের আগমন ঘটছে সেটাও কিন্তু ফিক্সড। একবার আমি নিজের বাড়ি থেকে রেন্ট পাবো আর একবার অন্য লোকের বাড়ি থেকে রেন্ট পাবো, এটা তো কখনো হবে না। যদি হয় তাহলে কিন্তু সেটাকে আমি ইনকাম ট্যাক্সের ভাষায় আমার ইনকাম বলতে পারবো না। তাহলে এবার দেখে নিই ইনকাম ট্যাক্স জিনিসটা কি। ইনকাম ট্যাক্স ইজ আ ট্যাক্স imposed on individuals or entities that varies with respective income or profit। এখানে দেখো কি বলছে, সোজা কথায় বলতে গেলে ইনকাম ট্যাক্স বলতে আমরা একটা ট্যাক্সকে বলছি। সেই ট্যাক্সটা কি? সেই ট্যাক্সটা কার ওপর ইম্পোজ করা হয়? সেই ট্যাক্সটা দেওয়া হয় কোনো ইন্ডিভিজুয়ালের উপর বা এন্টিটিজের ওপর। এবারে দেখো তার পাশে লেখা আছে ট্যাক্স পেয়ার, মানে যার ওপর আমরা আরোপ করব সে সরকারকে কর দেবে, তাই জন্য তাকে আমরা বলবো করদাতা। এবং এটা কি জন্য ভ্যারি করবে? প্রত্যেকের ইনকাম লেভেল আলাদা, প্রত্যেকটা এন্টিটির প্রফিটের অ্যামাউন্ট আলাদা, তাই যার যেরকম ইনকাম সেই মতো সে ট্যাক্স দেবে। সবার ট্যাক্স সমান হবে না, কারণ সবার ইনকাম সমান নয়। আবার সমস্ত এন্টিটিস যাদের বিভিন্ন রকমের প্রফিট, তাদের কিন্তু সেই প্রফিটের ওপর ট্যাক্স হবে, সেই ট্যাক্সের পরিমাণও এক হবে না। এটা তোমরা কি করে জানবে? দেখবে সবসময় যখন আলোচনা করা হয় তখন ট্যাক্সের স্ল্যাব বলে দেওয়া থাকে, সেই স্ল্যাবের মধ্যে যে স্ল্যাবে পড়ে সে সেই রেটে ট্যাক্স দেয়। সেই জন্য ইনকাম আর প্রফিটের সাথে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্টটাও ভ্যারি করে। এবার আমরা আর একটা নতুন কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফিজ। এবারে আমরা জেনে নিই ইনকাম ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স ফিজ কি এক না আলাদা। There is a basic difference between income tax and income tax fees। সাধারণভাবে একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে ইনকাম ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স ফিজের মধ্যে। দেখে নেব সেটা কি। এ পার্সন ক্যান এক্সপেক্ট রিটার্ন এগেইনস্ট দ্য পেমেন্ট অফ ফিজ। পার্সন মানে যে ট্যাক্স পে করবে, সে কিন্তু যে ফিজটা পে করছে তার এগেনস্টে একটা রিটার্ন এক্সপেক্ট করবে গভর্নমেন্টের কাছ থেকে। এখানে দেখো পার্সন কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তার মানে আমরা সাধারণভাবে পার্সন বলতে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে বুঝি, কিন্তু ইনকাম ট্যাক্স অনেক ব্রড সেন্সে পার্সনকে ইউজ করে। এই পার্সন বলতে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালকেও বোঝানো হয় না, এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। But a person can never expect return against the payment of income tax। কিন্তু ইনকাম ট্যাক্স পেমেন্ট করছে বলে সেই ব্যক্তি সরকারের কাছ থেকে কিছু প্রত্যাশা করতে পারবে না। দিস ইজ দ্য কম্পালসারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট। এটা সরকারকে একটা বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়ে থাকে। গভর্নমেন্ট ইউজ দিস মানি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পাবলিক। এবং সরকার কি করে? এই যে টাকাটা কালেক্ট করছে সেটা জনগণের উন্নয়নের জন্য বা কল্যাণের জন্য এটাকে ব্যবহার করে থাকে। এবারে আমরা চলে যাব ইনকাম ট্যাক্সের অবজেক্টিভ কী বা কেন ইনকাম ট্যাক্স আমাদের দেওয়া দরকার। সাধারণভাবে উন্নয়নশীল দেশগুলি আয়করের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছে। আমেরিকান যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি আয়করের উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন, কর হলো সংগঠিত সমাজের সদস্যপদ প্রাপ্তির মূল্য
বা প্রতিদান। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও 1981 খ্রিস্টাব্দের বাজেটে বলেছিলেন, আয়কর এবং প্রত্যক্ষ কর সরকারের সম্পদ সংগ্রহের প্রধান হাতিয়ার। তাহলে আমরা দেখে নেব আমাদের ইনকাম ট্যাক্স কেন পে করা উচিত। সোর্স অফ রেভিনিউ অফ গভর্নমেন্ট। বর্তমানে প্রত্যেকটা সরকারের উদ্দেশ্যই হলো জনগণের কল্যাণ সাধন করা, কিন্তু জনগণের কল্যাণ সাধন করলে সরকারের সম্পদ বা অর্থের প্রয়োজন, কারণ সরকারের নিজস্ব কোনো সম্পদ বা অর্থ কিন্তু নেই। এই করই হলো সরকারের অর্থ সংস্থানের অন্যতম হাতিয়ার। ব্রিং দ্য ইকোনমিক ইকুয়ালিটি। কর সরকারকে সমাজের অর্থনৈতিক সমতা আনতে সাহায্য করে। কেন? কারণ কর যারা দেন তাদের কাছে নিশ্চয়ই একটা স্পেসিফিক অ্যামাউন্টের বেশি টাকা থাকে, কারণ দেখবে যখন ট্যাক্স স্ল্যাব থাকে একটা অ্যামাউন্ট অবধি কিন্তু সেই টাকার ওপর ছাড় থাকে। তার মানে যারা সেই ট্যাক্সটা পে করতে পারছেন তাদের কাছে সেই নির্দিষ্ট টাকার বেশি টাকা রয়েছে। মনে করি ট্যাক্স স্ল্যাবে বলা রয়েছে যে 50,000 টাকা অবধি ছাড়, তার মানে যে ট্যাক্স পে করবেন তার কাছে মিনিমাম 50,000 টাকা রয়েছে, তাই জন্যে সে বাকি টাকার উপরে ট্যাক্স পেমেন্ট করবে। তাহলে এই যে ট্যাক্সটা পেমেন্ট করবে তার থেকে যে টাকাটা সরকার পাবে সেটা সরকার আবার জনগণের কল্যাণের উদ্দেশ্যেই ব্যবহার করবে। তার মানে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছেন সরকার তাদের পেছনে সেই টাকাটা খরচা করবেন। তার ফলে কী হবে? তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে। তার মানে অ্যাট এ রেজাল্ট যে ইনইকুয়ালিটিটা থাকছে সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। নেক্সট হচ্ছে মোর সেভিংস। সাধারণভাবে দেখবে যারা উচ্চ আয় উপার্জনকারী ব্যক্তি তারা কিন্তু সরকারকে কর প্রদান করে, কিন্তু সরকার তাদের জন্য একটা বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। সরকারের নিজস্ব বিভিন্ন স্কিম আছে যেখানে কি না তুমি টাকা রাখলে তার জন্য সরকার তোমাকে তাতে ছাড় দেবে। তাহলে সরকারের কাজে তুমি টাকা রাখছো, যেটা সরকার ফার্দার কোথাও ইনভেস্ট করতে পারবে, তাতে সরকারেরও সুবিধা হবে। আবার আমরা যে টাকাটা সরকারের কাছে রাখছি যার জন্য আমরা ছাড় পাচ্ছি সেই টাকাটাও কিন্তু আমাদের অ্যাজ এ পার্ট অফ সেভিংসই হবে, কারণ আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম সেই টাকাটা কিন্তু আমাদের কাছে রিফান্ড আসবে। যেমন মনে করো LICর ক্ষেত্রে প্রিমিয়াম প্রদান করলে বা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে আমরা 80C অনুযায়ী তাতে কর ছাড় পেয়ে থাকি। তাহলে সেইখানে আমরা যে টাকাটা রাখছি সেটা সরকার কিন্তু ফার্দার তার অন্য কোনো প্রজেক্টে ইনভেস্ট করছে। আবার আমরা যে টাকাটা রাখছি যে প্রভিডেন্ট ফান্ডেই বলো আর LICতেই বলো সেটা কিন্তু ম্যাচিওর হলে আবার আমরাই ফেরত পেয়ে যাচ্ছি। তার মানে এটা আমাদের সঞ্চয়তেও কিন্তু সাহায্য করছে। রিডাকশান ইন ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন। প্রকৃত কর ব্যবস্থা সবসময় আয় বন্টনের বৈষম্য হ্রাস করে থাকে। হেল্প টু মেনটেন দ্য সভারেনিটি। যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় করের ব্যবস্থা যথেষ্ট সাহায্য করে। কর থেকে আদায়কৃত যে অর্থ থাকে সেটা কিন্তু প্রতিরক্ষা তহবিলে ব্যয় করা হয় এবং তারাই কিন্তু আমাদের দেশকে নিরাপত্তা প্রদান করে থাকে। এবারে আমরা ট্যাক্সেরই আরও দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে হয়তো আমরা সবাই শুনেছি কিন্তু এখনও ঠিক জানি না। সেই টপিকটা হচ্ছে সেস অ্যান্ড ডিউটি। সেস বলতে আমরা বুঝি উপকরকে এবং ডিউটি বলতে আমরা বুঝি শুল্ককে। কথাটা কিন্তু আমরা সবাই শুনেছি। জেনে নেব আমরা ডিউটি বলতে কি বুঝি। ইট ইজ দ্য কম্পালসারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট উইদাউট এনি প্রপোর্শনেট রিটার্ন। মানে এটা আমরা সরকারকে বাধ্যতামূলকভাবে পেমেন্ট করে থাকি এবং তার জন্য আমরা কোনো প্রতিদান কিন্তু প্রত্যাশা করি না। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনকাম অফ পার্সন। এটা কিন্তু কোনো ব্যক্তির বা পার্সন যাকে আমরা বলি ট্যাক্সের ভাষায় তার ইনকাম লেভেলের ওপর ডিপেন্ড করে না। তাহলে এটা কার ওপর ডিপেন্ড করে? এটা প্রোডাকশানের ওপর ডিপেন্ড করে। দ্য অ্যামাউন্ট কালেক্টেড বাই ওয়ে অফ ডিউটি ইজ ইউজড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পাবলিক। এই ডিউটির মাধ্যমে সরকার যে টাকাটা কালেক্ট করে সেটাও কিন্তু জনগণের কল্যাণের কাজেই সরকার ব্যবহার করে। নেক্সট হচ্ছে সেস বা উপকর। দেখে নেব উপকর কাকে বলে। ইট ইজ দ্য কম্পালসারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট উইদাউট এনি প্রপোর্শনেট রিটার্ন। ডিউটির মতো এটাও কিন্তু সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়, যার এগেনস্টে আমরা কিন্তু কোনো রিটার্ন এক্সপেক্ট করতে পারি না।
কিন্তু এর সোর্সটা কিন্তু ইনকাম অফ পার্সন, মানে জনগণের আয় হলে বা পার্সন যেটাকে আমরা বলি তার ইনকামের ওপরেই কিন্তু সেস ডিপেন্ড করে। The amount collected by way of cess is used for the purpose of which it has been collected. তার মানে এখানে অ্যামাউন্টের যে কালেকশন হচ্ছে সেটা কোন কাজে ব্যবহার করা হবে, যে পারপাসের জন্য সেটাকে কালেক্ট করা হচ্ছে সেই পারপাসে ব্যবহার করা হবে। যেমন মনে করো এডুকেশনাল সেজ, এই যে এডুকেশনাল সেজের বাবদ আমি যদি সরকারকে 1000 টাকা দিই তাহলে সেটা সরকার কিন্তু শিক্ষা খাতেই ব্যবহার করবে। তাহলে আমরা আরেকবার একটু ডিউটি আর সেজের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করে নিই। দেখো ডিউটি আর সেস দুটোই কিন্তু সরকারকে আমরা বাধ্যতামূলকভাবে প্রদান করছি। ডিউটির ক্ষেত্রে যে টাকাটা সরকার কালেক্ট করছেন সেটা কিন্তু তারা জনগণের উন্নতির জন্য ব্যবহার করছেন, কিন্তু উপকরের মাধ্যমে যে টাকাটা তারা কালেক্ট করছেন সেটা কিন্তু একটা স্পেসিফিক পারপাসে ব্যবহার করা হচ্ছে, যে পারপাসের জন্য গভর্নমেন্ট সেই অ্যামাউন্টটা কালেক্ট করেছিল। ডিউটি কিন্তু প্রোডাকশনের ওপর ডিপেন্ড করে, কিন্তু সেস ইনকাম লেভেলের ওপর ডিপেন্ড করে। ডিউটি আমরা উদাহরণ জানি, যেমন মনে করো এক্সাইজ ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, আর সেস হচ্ছে এডুকেশনাল সেস, হায়ার এডুকেশনাল সেস ইত্যাদি। এবারে আমরা চলে যাব একটা হিস্ট্রিতে, মানে কিভাবে আমাদের ইনকাম ট্যাক্স কনসেপ্টটা এসছে। সাধারণভাবে মনে করা হয় ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা কিন্তু নতুন নয়, বহু পুরনো যুগে রাজা রাজরাদের খাজনা দেওয়ার ব্যবস্থা ছিল, সেই খাজনাই কিন্তু ট্যাক্সের বেস। কেন খাজনা দেওয়া হতো? খাজনা দেওয়া হতো আমি যে রাজার রাজত্বে বসবাস করছি তার যে সমস্ত সুযোগ সুবিধা আমি গ্রহণ করছি তার জন্য ওটা সেই রাজাকে প্রদান করা হতো। রাজা টাকা নিয়ে কি করতেন? রাজা টাকা নিয়ে নিজের সমস্ত খরচ খরচা চালাতেন এবং তার যে প্রজারা তাদের যাতে আরও ভালো হয় সেই চেষ্টা করতেন। ঠিক একইভাবে আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের যে সম্পদ আমরা ব্যবহার করছি সেই সম্পদ ব্যবহার করবার জন্য আমাদের সরকারকে কিছু টাকা প্রদান করতে হয়, সেটাকেই আমরা ট্যাক্স বলে থাকি। সরকার সেই ট্যাক্স দিয়ে কি করেন? আমাদের দেশকে চালানোর জন্য যেরকম খরচ খরচা হয় সেই খরচ খরচাগুলো তিনি বহন করেন, তার সঙ্গে সঙ্গে দেশের যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ তাদের উন্নতির চেষ্টা করেন, দেশের শিক্ষা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এগুলোর কিন্তু উন্নতি করবার চেষ্টা করেন। তাহলে আমরা দেখে নেব এনশিয়েন্ট টাইমস থেকে কি করে ধীরে ধীরে ট্যাক্সের কনসেপ্টটা ডেভেলপ করেছে। Taxation has been one of the key functions of the sovereign state since ancient times. এটা কিন্তু অনেক প্রাচীন যুগ থেকেই যে কোনো দেশের একটা ইম্পর্টেন্ট পার্ট। The earliest archaeological evidence of income tax in India is found at Ashoka's pillar inscription at Lumbini. যেখানে আমরা লুম্বিনী শহরে জানি যে সেখানে অশোক যে আছেন ওনার স্তম্ভ আছে, সেইখানেই কিন্তু ধরা হয় যে সেটাই আর্লিয়েস্ট এভিডেন্স, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম আবিষ্কার করেছিল, যে সেখান থেকেই ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা কিন্তু তখনই ছিল। According to this inscription, some tax relief was given to the people of Lumbini who had to pay 1/8 of their total income as compared to 1/6 previously taxed. সেই ইনস্ক্রিপশনে দেখা গেছিল যে অশোক কিন্তু সেই লুম্বিনী শহরে বসবাসকারী মানুষদের মধ্যে কিছু জনকে ট্যাক্স রিলিফ দিয়েছিল, মানে ছাড় দিয়েছিল। তারা কারা? যারা তাদের 1/8 অফ টোটাল ইনকাম ট্যাক্স হিসেবে পেমেন্ট করত, কারণ আগে তারা 1/6 অ্যামাউন্ট সেই ট্যাক্স পেমেন্ট করেছিল। অ্যাকর্ডিং টু কৌটিল্য's অর্থশাস্ত্র অ্যান্ড অ্যানশিয়েন্ট treatise on the study of economics, the art of governance and foreign policy, Artha has a much wider significance than wealth. তাহলে কৌটিল্য কি বলেছে দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা দেখেছিলাম যে সেটা একটা ইকোনমিক্স রিলেটেড স্টাডি ছিল, সেখানে দেখানো হয়েছিল যে অর্থ এই শব্দটা কিন্তু ওয়েলথের বা সম্পদের থেকে অনেক ওয়াইডার সেন্সে ব্যবহার করা যায়। According to him, the power of the government depend upon the strength of its treasury. তার মতে এটা বলা হয়েছিল যে একটা গভর্নমেন্ট যে আছে তার পাওয়ার যেটা থাকে সেটা তার সম্পদের যে ক্ষমতা তার ওপরে নির্ভর করে থাকে। He states the treasury comes the power of government and the earth, whose
অর্নামেন্ট ইজ দ্য ট্রেজারি ইজ অ্যাকোয়ার্ড বাই মিনস অফ ট্রেজারি অ্যান্ড আর্মি। তিনি এটাই বলেছিলেন যে ট্রেজারি যেটা ব্যবহার করা হয় মানে সম্পদ গভর্নমেন্টের পাওয়ার হিসেবে, এবং সেটা শুধুমাত্র গভর্নমেন্টের না, আর্থেরও পাওয়ার, কারণ সেখান থেকে যে সমস্ত টাকা আসে সেটাই আবার ট্রেজারি এবং আর্মির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা চলে আসব মডার্ন টাইমে। The 19th century saw the establishment of British rule in India. Following the mutiny of 1857, the British government faced an acute financial crisis. এরপরে আমরা চলে আসবো 19th সেঞ্চুরিতে। সেখানে আমাদের ইন্ডিয়ায় কি হয়েছিল, ব্রিটিশ রুল এসেছিল, এবং 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরে কিন্তু ব্রিটিশ সরকারের একটা হিউজ ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। To fill up the treasury, the first Income Tax Act was introduced in February 1860 by James Wilson, who became British India's first finance minister. এবং সেই যে একটা ক্রাইসিস হয়েছিল সেটাকে ফিল আপ করবার জন্য প্রথম ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা এসেছিল 1860 সালের ফেব্রুয়ারি মাসে, এবং সেই সময় কে ফিনান্স মিনিস্টার ছিলেন, জেমস উইলসন, এবং ধরা হয় উনি ব্রিটিশ ইন্ডিয়ার ফার্স্ট ফিনান্স মিনিস্টার। ইনকাম ওয়াজ ক্লাসিফাইড আন্ডার 4 schedules। এখানে ইনকামকে আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম। কি কি? ইনকাম ফ্রম ল্যান্ডেড প্রপার্টি, ইনকাম ফ্রম প্রফেশনস অ্যান্ড ট্রেড, ইনকাম ফ্রম সিকিউরিটিজ, অ্যানুইটিজ অ্যান্ড ডিভিডেন্ড, অ্যান্ড ইনকাম ফ্রম স্যালারিজ অ্যান্ড পেনশনস। এগ্রিকালচারাল ইনকাম ওয়াজ সাবজেক্ট টু ট্যাক্স। তাহলে এই যে 4টে ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে থেকেই আমরা সমস্ত ট্যাক্স পে করতাম, এবং এগ্রিকালচারাল ইনকামকেও কিন্তু তখন ট্যাক্সের আওতায় আনা হয়েছিল। সাবসিকুয়েন্টলি মেনি লজ ওয়ার ব্রট দ্য 10 mile অফ ইনকাম ট্যাক্স লজ। এখানে সাবসিকুয়েন্টলি তারপরে কি হলো, অনেক ল এসছিল যেগুলো কিন্তু স্ট্রিমলাইন হয়েছিল ইনকাম ট্যাক্স অ্যাক্টের। The Act of 1922 marked an important change from the Act of 1918 by shifting the administration of income tax from the hand of the provisional government to the central government. ওই সময় কি করা হলো, 1922 সালে একটা চেঞ্জ করা হলো। ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ট্যাক্সের পাওয়ারটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এগেন আর নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইন 1939। তারপরে 1939 সালে কিন্তু নতুন ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট সেটা এসছিল। এরপরে আমরা চলে যাব কন্টেম্পোরারি টাইমসে। The 1922 Act was amended not less than 29 times between 1939 and 1956। 1922 সালের যে অ্যাক্টটা এসছিল সেটা 1939 থেকে 1956 সালের মধ্যে মিনিমাম 29 টাইমস অ্যামেন্ডেড হয়েছিল। A tax on capital gain was imposed for the first time in 1946। ক্যাপিটাল গেনের ওপর যে ট্যাক্স দিতে হবে সেটা কিন্তু 1946 সালেই প্রথম বলা হয়। In 1956, Nicholas Caldor was appointed to investigate the Indian tax system in the light of the revenue requirement of the second 5-year plans 1956 to 61। 1956 সালে নিকোলাস কালডোরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে। তিনি কি দেখেছিলেন যে কতটা রেভিনিউ রিকোয়ারমেন্ট রয়েছে সেকেন্ড 5-year প্ল্যানে। He submitted an exhaustive report for a coordinated tax system, and the result was enactment of the Several Taxation Act, that is Wealth Tax Act 1957, the Expenditure Tax Act 1957, and the Gift Tax Act 1958। তিনি একটা রিপোর্ট সাবমিট করেছিলেন সমস্ত ট্যাক্স সিস্টেমটাকে কোঅর্ডিনেট করে, যার রেজাল্টে কিন্তু এনাক্টমেন্ট হয়েছিল ডিফারেন্ট ট্যাক্সের, যেগুলো আমি এতক্ষণ বললাম। Direct Taxes Administration Inquiry Committee under the chairmanship of Mohavir Tyagi submitted its report on 30th November 1959, and the recommendation made therein took shape of Income Tax Act 1961।
এরপরে কিন্তু একটা ডাইরেক্ট ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন মহাবীর ত্যাগী। তিনি রিপোর্ট সাবমিট করেছিলেন 30 নভেম্বর 1959-এ, এবং যেটা ইনকাম ট্যাক্স 1961-এ কিন্তু ফাইনাল শেপ পেয়েছিল। The 1961 Act came into force with effect from 1st April 1962 by replacing Indian Income Tax Act 1922, which had remained in operation for 40 years. 1922 সালে যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট গঠন করা হয়েছিল, যা 40 বছর ধরে অপারেট করেছিল, সেটাকে এবার রিপ্লেস করে দিল 1961-এর ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা কিনা এফেক্টিভ হয়েছিল 1 এপ্রিল 1962 থেকে, এবং তারপর থেকে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টটা চলছে। এবারে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো এই কারণেই ইম্পর্টেন্ট যে এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ এবং এসএকিউ দুটোই পরীক্ষায় আসে। ইনকাম ট্যাক্স ইজ গভর্নড বাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। ইনকাম ট্যাক্স যে অ্যাক্ট এখন যেটা রয়েছে সেটা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 দ্বারাই পরিচালিত হয়। It has been enforced all over India including Jammu and Kashmir. এটা সমস্ত ভারতবর্ষে প্রচলিত, ইভেন জম্মু কাশ্মীরেও। This act has been enforced in India with effect from 1st April 1962. এটা কবে থেকে এফেক্টিভ হয়েছিল? 1st এপ্রিল 1962 থেকে। Income Tax Act is not levied on monthly income, quarterly income or half yearly income. Income Tax Act যেটা আছে সেটা কিন্তু আমাদের মান্থলি ইনকাম, কোয়ার্টারলি ইনকাম বা হাফ ইয়ারলি ইনকামের ওপর ইম্পোজ করা হয় না। The year in which income is generated is known as previous year. যে বছর আমাদের ইনকামটা জেনারেটেড হবে তাকে আমরা বলবো প্রিভিয়াস ইয়ার। The year in which income of previous year is assessed is known as assessment year. মানে যে ইয়ারে আমরা প্রিভিয়াস ইয়ারে কতটা ইনকাম আমাদের জেনারেটেড হয়েছে সেটা আদৌ আমাদের ট্যাক্সেবল নাকি ট্যাক্সেবল নয়, এই সমস্ত কিছু ক্যালকুলেট করি, সেটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইয়ার। প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে ইন ডিটেল তোমাদের পরে আরও আলোচনা করা হবে। Both previous and assessment year is started from 1st April of each year and ended in 31st March of the next year. Previous year এবং assessment year দুটোই কিন্তু 1st April শুরু হবে এবং পরের বছরের 31st মার্চে গিয়ে সেটা কমপ্লিটেড হবে। This time lag is also known as financial year. এই যে টাইম পিরিয়ডটা এটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ইয়ার। আর এই যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অবধি যে টাইম পিরিয়ডটা তাকে আমরা বলবো ক্যালেন্ডার ইয়ার। নর্মাল ট্যাক্স রেট ইজ ডিটারমাইন্ড বাই ফাইন্যান্স অ্যাক্ট। ফাইন্যান্স অ্যাক্ট বলে দেবে যে আমাদের জেনারেলি ট্যাক্স রেটটা কী হবে, বাট স্পেশাল ট্যাক্স রেট ইজ ইম্পোজড বাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমাদের স্পেশাল ট্যাক্স রেটের দরকার হয় তাহলে সেটাকে ইম্পোজ করবে, সেটা ইম্পোজ করবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এবারে আমরা দেখে নেব আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা। ট্যাক্স স্ট্রাকচারটাকে আমরা মেনলি দুটো ব্রড ওয়েতেই ক্লাসিফাই করে থাকি, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। দেখে নেব সেগুলো কি কি। প্রথমে জানি ডিরেক্ট ট্যাক্স। দিস টাইপ অফ ট্যাক্স ইজ ইম্পোজড অন ইনকাম, ওয়েলথ এটসেট্রা অফ আ পারসন, tax of which incidence and impact fall on the same person is known as direct tax, such as income tax. It means in the case of direct tax, tax is recovered directly from the assessee who ultimately bears such tax. মানে ডিরেক্ট ট্যাক্স কাকে বলবো? ডিরেক্ট ট্যাক্সে আমি যার ওপর ট্যাক্স চার্জ করছি সেই রেসপন্সিবল আমাকে ট্যাক্সটা পেমেন্ট করে দেওয়ার জন্য। তার মানে এমন জিনিসের ওপর ডিরেক্ট ট্যাক্সটা চার্জ হয় যেটা একজন পার্সনের নিজের ক্ষমতায় রয়েছে। যেমন মনে করো কারো ইনকাম, কারো ওয়েলথ। আমার ইনকামের ওপর যখন ট্যাক্স চার্জ হবে সেই ট্যাক্সটা কিন্তু আমি দিতেই সেখানে রেসপন্সিবল, আমার ট্যাক্স কিন্তু অন্য কেউ পে করে দেবে না। যেমন ওয়েলথ ট্যাক্স, আমার কতটা সম্পদ রয়েছে তার উপরেই কিন্তু ট্যাক্স ডিটারমাইন্ড হবে এবং আমি লায়াবেল ওই ট্যাক্সটাকে পে করবার জন্য। তাই আমার ওপরে যদি ওটাকে ইম্পোজ করা হয় আমি ওর রিস্কটাকে কিন্তু বেয়ার করব এবং ওই অ্যামাউন্টটা পে করব। এক্সাম্পল দেখো বলে দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স এটসেট্রা।
নেক্সট হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। Tax of which incidence and impact fall on two different persons is known as indirect tax, such as GST. In case of indirect tax, tax is recovered from the assessee who passes such burden to another person and ultimately borne by customer of such goods and services. Example দেখো, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এগুলো সমস্ত কিছুই হবে। একটু বলে দিই, মনে করো আমার কোনো ড্রেস বাইরে থেকে আসছে, তার মানে তার ওপর আমার ইম্পোর্ট ডিউটি আমরা ইম্পোজ করেছি। তাহলে আমরা যখন দোকান থেকে সেই জিনিসটা কিনবো, দেখবে দোকানে লেখা থাকবে এমআরপি, ব্র্যাকেটে লেখা থাকবে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। তার মানে ট্যাক্সটা কিন্তু আমার ওপর চার্জ করা হয়নি, কিন্তু যেহেতু আমি ফাইনাল কনজিউমার এবং আমি এমআরপিতে সেই জিনিসটা কিনছি বা তার থেকে যদি কমেও কিনি, আলটিমেটলি কিন্তু সেই বার্ডেনটা শিফট হতে হতে আলটিমেটলি আমি সেটাকে বেয়ার করলাম। যেহেতু এখানে একজনের ওপর সেই ইনডিরেক্ট ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে এবং তার বার্ডেন শিফট হতে হতে আর একজন সেটাকে পে করছে, সেই জন্য সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট ট্যাক্স। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম। এর মধ্যে কি ডিফারেন্স আছে এগুলো এবং বাকি পয়েন্টস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।